তো গতদিন আসলে আমরা যেটা দেখতেছিলাম যে ইন্ট্রোডাকশন থেকে আসলে বই থেকে আমরা কিছু দেখার চেষ্টা করছিলাম। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, কোথায় কাজে লাগে, তারপর হচ্ছে কিছু ডেটা টাইপ দেখছিলাম, মানে ইউনিভার্সিটি মানে কোন জায়গাতে আসলে হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন করা যায়। যেমন আমাদের আপনাদের ক্ষেত্রে গ্রিন ইউনিভার্সিটির যে ডেটাবেস সেটা নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম আর কি। এরপর হচ্ছে ফাইল সিস্টেমে অ্যাক্সেস করাটা কিরকম টাফ সেটা নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম হয়তোবা। তারপরে হচ্ছে কিছু ড্রব্যাক, মানে ফাইল সিস্টেম নিয়ে কিছু ড্রব্যাক বলছিলাম, আর ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল অ্যান্ড ভিউ লেভেলের যে অ্যাবস্ট্রাকশন সেটা নিয়ে লাস্ট কথাবার্তা বলতেছিলাম আমার যতটুকু মনে পড়ে। আর আপনাদেরকে এই ছবিটা আসলে আমি মনে হয় দেখাইছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আজকে বেসিক্যালি আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে ইনস্ট্যান্স এবং স্কিমা, দুইটা জিনিস নিয়ে আমাদেরকে মানে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে হোয়াট ইজ ইনস্ট্যান্স অ্যান্ড হোয়াট ইজ স্কিমা। ঠিক আছে? তো নর্মালি নর্মালি হচ্ছে ডেটাবেস যখন আমি ডিজাইন করি, ডেটাবেসে আমরা আসলে প্রাইমারি কনসেপ্ট এভাবে রাখি যে ডেটাবেসে কিছু টেবিল থাকে। হ্যাঁ, তো কিছু টেবিল থাকে, টেবিলের ভিতরে আমার ডেটা ইনসার্টশন করতে হবে। তো তার মানে অবশ্যই এখানে ডিজাইনিং কিছু পারপাস আছে। ঠিক আছে? সো ডিজাইনিং কিভাবে করতে হবে, কি কোন ফরম্যাটে আমাকে ডিজাইন করতে হবে, কি কি অ্যাট্রিবিউট থাকবে, টেবিল এর কন্টেন্ট কি কি থাকবে, এবং টেবিলের যে ইনপুটটা তার ভ্যালুগুলো কি কি হবে, এই ধরনের কথাবার্তা আসলে ইন্ট্রোডাকশনে থাকে আর কি। ঠিক আছে, আমরা আগে এইটুকু জানার চেষ্টা করব, তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা ডিটেলসে আরো বিস্তারিত জানার চেষ্টা করব ডেটাবেসের ভিতরে কি কি ফাংশন এবং কি কি কাজ আমরা করি আসলে। স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওই যে স্যার মাই এসকিউএল যে স্যার কানেক্টেড করতো, এটা এই সেমিস্টারে গেছে, ওটা পড়বো আমরা? মাইএসকিউএল কানেকশনটা এটা আপনার ল্যাবে করবেন। ঠিক আছে, আমরা এই ক্লাসের মধ্যে যেটা করবো সেটা হচ্ছে যে কিভাবে ডেটাবেস কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা আসলে দেখব। আর থিওরিটিক্যালি আসলে সেভাবে দেখবো, আর প্র্যাকটিক্যালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই যে আপনি বলেন মাইএসকিউএল কিভাবে হ্যান্ডেল করতে হয়, টেবিল ক্রিয়েশন কিভাবে করতে হয়, টেবিলে ডেটা ইনসার্ট কিভাবে করতে হয়, এইগুলো আসলে থিওরিটিক্যাল মানে কোডগুলো আমরা ক্লাসে দেখব। আর প্র্যাকটিক্যালি কিন্তু আপনার মাইএসকিউএল কানেকশন, সার্ভার সেট আপ করা, এগুলো আপনারা ল্যাবে করবেন। বুঝতে পারছেন? স্যার এই ডেটাবেজের কি আমাদের এইটাই শেষ স্যার, নাকি ভবিষ্যতে আরো আছে ক্লাস? না, থিওরি হিসাবে আমাদের ইনস্টিটিউশনাল কোর্স হিসাবে এটা ডেটাবেস এখানেই শেষ। ঠিক আছে, আর পরবর্তীতে যদি আপনার কোনো কাজে লাগে, আসলে এই থিওরিটিক্যাল বলতে ইনস্টিটিউশনে যতটুকু দরকার আর কি, ইনস্টিটিউশন শেষ করার জন্য, সেটার জন্য আসলে এই কোর্সটা ডিজাইন করা আছে। এখন আপনার যদি কোনো কারণে জবের জন্য লাগে, বা কোনো কারণে কোনো কোম্পানিতে আপনি ডেটাবেস অ্যাডমিন বা সিস্টেম অ্যাডমিন হিসেবে কাজ করতেছেন, তখন আসলে যে যে নলেজটুকু দরকার সেটা আসলে আপনি এই থিওরি দিয়ে কাজ হবে না, তখন ওটার জন্য আলাদা একটা প্রফেশনাল আপনার ট্রেনিং করতে হবে। ঠিক আছে, ট্রেনিং বলতে ওই যে কোম্পানিতে আপনি কাজ করবেন তারাই আপনাকে ট্রেন আপ করবে কিছু সময়ের জন্য। ধরেন যে মিনিমাম 3-4 মাস থেকে শুরু করে 6 মাসও হইতে পারে ট্রেনিং পিরিয়ডটা, প্রফেশন পিরিয়ড যেটা বলা হয়। আচ্ছা, সো স্কিমা এবং ইনস্ট্যান্স নিয়ে কথা বলতেছিলাম। সো স্কিমাটা আসলে কি? স্কিমা হচ্ছে একটা জাস্ট লজিক্যাল স্ট্রাকচার। লজিক্যাল স্ট্রাকচার বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমার একটা টেবিল আমি ডিজাইন করব। ঠিক আছে, তো টেবিলের ভিতরে কি কি অ্যাট্রিবিউট থাকবে, মানে টেবিলের ভিতরে আমার কি কি অ্যাট্রিবিউট থাকা উচিত, কি কি কলাম থাকবে, কলামের ভ্যালুর মান কি হবে, তারপর হচ্ছে কোনটা কোনটা হচ্ছে আমার কি বলে বেস্ট পসিবল অ্যাট্রিবিউট হবে ডিজাইনিংটা, ওভারঅল ডিজাইনিংটা, যতগুলো টেবিল হবে, কতগুলো টেবিল হবে, টেবিলের মধ্যে কোন রিলেশন থাকবে, এই সব কিছু মিলাই হচ্ছে আমার লজিক্যাল স্কিমা। সো মূল কথায় স্কিমার মানে হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচারাল ডিজাইন। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আর
সো এখানে তার মানে আমরা বুঝতে পারতেছি যে স্কিমাটা আসলে দুই টাইপের হইতে পারে, একটা মানে একটা হচ্ছে লজিক্যাল স্কিমা আর একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা। তো লজিক্যাল স্কিমা মানে হচ্ছে জাস্ট আপনার যে লজিক্যালি টেবিলগুলো কিভাবে কানেক্টেড বা টেবিলের ভিতর কি কি এলিমেন্টগুলো থাকে সেটা আপনার বলা আর কি লজিক্যালি। আর ফিজিক্যালি হচ্ছে, সেটা লজিক্যাল। সরি না স্যার, যেটা বলে স্যার ওইটা লজিক্যাল স্কিম স্যার, এটা আর কি আস্ক করতে চাইছিলাম। আচ্ছা হ্যাঁ, লজিক্যাল স্কিমা সেটাই বলতেছিলাম যে লজিক্যালি হচ্ছে যে আপনার লজিক্যাল ম্যাপিংটা কি, ঠিক আছে। মানে ফিজিক্যাল স্কিমাটা আগে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। ফিজিক্যাল স্কিমা হচ্ছে প্রত্যেকটা টেবিলে এক একটা স্ট্রাকচার এবং ওইটাই ডেটাবেজে কিভাবে মানে স্টোরেজে কিভাবে স্টোর করা থাকবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, ঠিক আছে। আর লজিক্যাল স্কিমা হচ্ছে যে আপনার লজিক্যাল স্ট্রাকচার। লজিক্যাল স্ট্রাকচারটা কি মানে একটা টেবিল কিভাবে ফরম্যাট হবে, টেবিলে কি কি অ্যাট্রিবিউট থাকবে, এরপর হচ্ছে টেবিলটার কোন টেবিলের সাথে কোন টেবিলের কানেকশন থাকবে, এটা হচ্ছে লজিক্যাল স্কিমা। আচ্ছা, ইনস্ট্যান্স কি তাহলে? ইনস্ট্যান্স হচ্ছে আসলে আপনার একটা টেবিলে কি কন্টেন্ট থাকে, ঠিক আছে, মানে টেবিলের যে ভ্যালুগুলা সেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্স। অর্থাৎ পুরো টেবিলটাও একটা ইনস্ট্যান্স, কারণ পুরো টেবিলের মধ্যে যদি কিছু না থাকে তাহলে কিন্তু সেটা ইনস্ট্যান্স হবে না, ওটা জাস্ট একটা স্কিমা হবে। আমি আরেকটু ক্লিয়ার করবো, স্কিমাটা হচ্ছে একটা স্কেলিটন, ঠিক আছে, ফিজিক্যাল হোক আর লজিক্যাল হোক, স্কিমাটা হচ্ছে আসলে একটা স্কেলিটন। এখন স্কেলিটনের ভিতরে যখন আমি ডেটা ইনসার্ট করব, অর্থাৎ স্কেলিটনে আমি যখন মাংস ইনসার্ট করব, তখন সেটা হবে আসলে আমার কি ইনস্ট্যান্স। আমি যতটুকু মাংস ইনসার্ট করবো সেটা মিলায় হবে আমার আসলে একটা ইনস্ট্যান্স। স্যার ফিজিক্যাল আর লজিক্যাল বিষয়টা বুঝতে পারিনি ঠিকভাবে। আমি শুনতে পাই না, কে যেন কি বললেন। আমরা যখন স্যার একটা ডেটাবেস বানাবো এটা যে আমরা স্যার আমরা যখন একটা ডেটাবেস বানাবো তখন এটার যে ডিজাইনটা থাকবে এটা কি ফিজিক্যাল স্কিমা? আপনার কথা খুবই আস্তে, আমি কিছু বুঝি নাই আসলে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা যে স্যার আপনি বলতেছেন যে টেবিলে যে ইনসার্ট বা মানে এখানে টেবিলটা কেন আসতেছে, মানে আমরা টেবুলার ফরম্যাটে কিভাবে কেন নিচ্ছি, কিংবা এটা কেন শুধু মানে টেবিল ফরম্যাটেই থাকে? আচ্ছা, দ্যাটস এ গুড কোশ্চেন। সো টেবিল ফরম্যাটে রাখার উদ্দেশ্যটা কি? মানে টেবিল আসলে এমন না যে আপনার সবকিছুই আসলে এক ধরনের টেবিল বা একটা টেবিল আছে, আমরা নর্মালি যে টেবিলগুলো দেখি সেই টেবিল মধ্যে ডেটা রাখতেছি, বা আমরা যেভাবে খাতায় টেবিল বানাই সেভাবে রাখি। আসলে এটা হচ্ছে একটা ফরম্যাট, ঠিক আছে। এখন ফরম্যাট হচ্ছে কি আমার টেবিলে ডেটা আমরা কেন রাখবো। সো মূল কথা হচ্ছে যে আমাকে ইন্ডেক্সিং আগে জানতে হবে যে ইন্ডেক্সিংটা আসলে কি করে। আসলে আমরা টেবিলের মধ্যে ডেটা না রাখে অনেকভাবে কিন্তু ডেটাকে রাখতে পারি। আমরা ট্রি এর মধ্যেও ডেটা রাখতে পারি, ঠিক আছে। আমরা যদি বাইনারি ট্রি দেখছেন, আমরা বাইনারি ট্রি একটা রুট থাকে, জি স্যার। রুটে কিছু ব্রাঞ্চ থাকে, তারপর জি হচ্ছে স্যার। আরো ব্রাঞ্চ থাকে। সো প্রত্যেকটাই কিন্তু আসলে ডেটা রাখতেছে। তো তখন ওটা আসলে কি মানে আপনার ওটাও কিন্তু আসলে একটা ডেটা স্ট্রাকচার, ওটাও একটা ডেটাবেস বলা যায়। কিন্তু ওটার মধ্যে ইন্ডেক্সিংটা একটু ঝামেলার, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে, তারপরে কোনো একটা খুঁজে বের করতে হবে। সো অনেকভাবে করা যায়। তো আসলে জিনিসটা আসলে আমি টেবিল বলতেছি এই কারণে যে আপনাদের বোঝার সুবিধার জন্য। অনেক ডেটা স্ট্রাকচারে কিন্তু আছে, এমন না যে শুধু আমি টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করবো বা এরকম কিছু, ঠিক আছে। কিন্তু জি আমরা স্যার। আসলে টেবিল নিয়েই কাজ করব। তো টেবিল স্যার নিয়ে কাজ মেইনলি, করাটা জি স্যার, আমাদের একটু অর্গানাইজ ওয়েতে আর কি এটা সাজানো থাকে বলে আর কি আমরা টেবিল ইউজ করি বা এরকম কিছু। রাইট রাইট রাইট। তো টেবিলে আসলে প্রত্যেকটা জিনিস আপনি খুব ইজিলি দেখতে পারতেছেন, কোনটার সাথে কোনটা রিলেশন, কোন জিনিসের সাথে কার রিলেশন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল, মানে দুইটা সেপারেট ডেটা টেবিলের সাথে বা ডেটা এন্টিটির সাথে যে রিলেশন সেটা আপনি আসলে টেবিল ফরম্যাটে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা। সো ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে আসলে কি বোঝায়, কোন আইডিয়া আছে? ডেটাটা কোথায় স্টোর হবে এটা আর কি, মানে কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না এরকম কিছু। স্যার স্যার এখন কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা স্যার আমি জিজ্ঞেস
করছিলাম যে ফিজিক্যাল স্কিমাটা কি, যা আমরা টেবিলটা কিভাবে ডিজাইন করছি সেটা বা এরকম কিছু। হ্যাঁ, ফিজিক্যাল স্কিমাটা আসলে আপনি আপনার যে ডেটাবেসটা ওভারঅল যে ডেটা স্ট্রাকচারটা, ঠিক আছে, সেটা একদম রুট লেভেল থেকে কিভাবে টপ লেভেল যাবে সেইটা ডিজাইনিং। আর লজিক্যাল স্কিমাটা হচ্ছে যে আমি যখন ডেটা ইনসার্ট করব, আমি যে টেবিল বা ডেটা স্ট্রাকচারের মধ্যে ইনসার্ট করব, সেখানে আমি কিভাবে ইনসার্ট করব সেইটা আর কি। আচ্ছা, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ability to modify physical schema without changing the logical schema। অর্থাৎ আমরা লজিক্যাল এবং ফিজিক্যাল স্কিমাকে টোটালি আলাদাভাবে যদি চিন্তা করি, তাহলে এমনভাবে আমাদেরকে মডিফাই করার পসিবিলিটি রাখতে হবে, ফিজিক্যাল স্কিমাকে মডিফাই করার পসিবিলিটি রাখতে হবে, যাতে করে আমার লজিক্যাল যে ম্যাপিংগুলো ছিল সেটার কোনো চেঞ্জ না হয়। ঠিক আছে, তাহলে ওই টাইপের যদি আমি ডেটাবেসটাকে ডিজাইন করতে পারি ওভাবে, তাহলে আসলে সেটাকে আমরা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলবো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হচ্ছে যে এইখানে আসলে আমাদের ওভারঅল ডেটা স্ট্রাকচারের একটা হোল কনসেপ্ট খুবই অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে লেখা আছে। ঠিক আছে, সো আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আসলে যেটা করব, আমরা এভাবে পড়ার চেষ্টা করি যে আমরা কি কি জিনিস আছে সেটা আগে দেখার চেষ্টা করি। ডিটেলস কিন্তু আসলে আমরা পরবর্তী ক্লাসগুলোতে করবই। ঠিক আছে, এখন যদি কোনো কিছু ক্লিয়ার না হয়ে থাকে, জাস্ট এটুকু আমরা জেনে থাকি যে কি কি জিনিস আছে, কি কি জিনিস থাকা উচিত ডেটাবেস সিস্টেমে, এবং তাদের মধ্যে স্কিমা হচ্ছে কি স্যার, ডেটাবেস মডেল এই টাইপের? হ্যাঁ, স্কিমা হচ্ছে ডেটাবেস মডেলিং, মানে ডেটাবেসে কি কি থাকবে এবং প্রত্যেকটা টেবিলটার ফরম্যাট কি হবে এইটা। আচ্ছা, এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন, আশা করি এক্সাম্পল সামনে আছে আই গেস। সো এখানে কিছু ডেটা মডেলিং লেখা আছে, ডেটা আমরা কিভাবে মডেল করতে পারি। তো নর্মালি অনেক টাইপের ডেটা মডেল আছে আসলে। এইখানে আসলে আমি খুব বেশি কিছু ডেসক্রাইব করবো না, তবে যেটা বলা দরকার সেটা হচ্ছে রিলেশনাল মডেল আর এন্টিটি রিলেশনশিপ ডেটা মডেল। ঠিক আছে, সো রিলেশনাল মডেল মানে হচ্ছে যে আপনার কতগুলো, একটা ডেটাবেসে তো আসলে শুধু একটা টেবিল থাকে না। ডেটাবেস মানে হচ্ছে একটা বেসিস, যেখানের মধ্যে আপনার মাল্টিপল টেবিল থাকবে এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে আপনার আসলে কিছু রিলেশন থাকবে। ঠিক আছে, তো এই রিলেশনাল মডেলটা আসলে যে ফরম্যাটে আমরা করি সেটাই আসলে রিলেশনাল মডেল, বা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে রিলেশন, যেভাবে আমরা কনস্ট্রেন্ট বা কনস্ট্রেন্ট ডেটা কনস্ট্রেন্ট বলেন, ডেটা ডিপেন্ডেন্সি বলেন, অ্যাট্রিবিউটের মধ্যে ডিস্ট্রিবিউশন বলেন, সবকিছু মিলায়া যে মডেলটা করি সেটা হচ্ছে আমাদের রিলেশনাল মডেল। এই রিলেশনাল মডেল নিয়ে চ্যাপ্টার 2 থেকে শুরু হবে আর কি। এনটিটি রিলেশনশিপ মডেল। এনটিটি আসলে কি, কেউ জানেন এনটিটি আসলে কি? না স্যার। এনটিটি আসলে প্রত্যেকেই এক একটা এনটিটি, মানে বাস্তব জীবনে আসলে সবকিছু আসলে এক একটা এনটিটি, মানে যার এক্সিস্টেন্স আছে সেটাই আসলে একটা এনটিটি। তো এনটিটি রিলেশনশিপ মডেল, ডেটা মডেল বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা মানে টেবিলকে আমরা এক একটা এনটিটি চিন্তা করতে পারি। এখন একটা টেবিলের সাথে মাল্টিপল টেবিলের বা আরো অনেকগুলো টেবিলের রিলেশনশিপ থাকতে পারে, মানে একটা টেবিলের উপর একটা টেবিলের ডিপেন্ডেন্সি থাকতে পারে, অথবা একটা টেবিলের একটা অ্যাট্রিবিউটের উপরে অনেকগুলা কি বলে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি টাইপের রিলেশনশিপ থাকতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তখন আমরা এনটিটি রিলেশনশিপ বা এটা ডিজাইনিং এর জন্য আসলে আমরা ব্যবহার করব আর কি। মানে লজিক্যালি দেখবো যে আসলে কোন টেবিল কার সাথে এই কি বলে মডেল করা আছে বা ম্যাপিং করা যায় সেটা। এটা সম্ভবত চ্যাপ্টার 4 বা 5, আই গেস 6 এ হতে পারে, ঠিক খেয়াল নাই। আচ্ছা, অবজেক্ট বেসড ডেটা মডেলস, আসলে অবজেক্ট বেসড ডেটা মডেল যেটা করে যে অবজেক্ট ওরিয়েন্টেড টাইপের যে ডেটা আছে। ঠিক আছে, মানে আমরা তো টেবিলের ভিডিও মধ্যে, অডিও এই ফাইলগুলা, বুঝি নাই। মানে স্যার অবজেক্ট কি স্যার, ভিডিও অডিও ফাইলগুলা ডেটা যে না আসলে না 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 না, আসলে অবজেক্ট, হ্যাঁ এইটা এক ধরনের অবজেক্ট, এটা অবজেক্ট না সেটা আসলে বলা যাবে না, এটা এক ধরনের অবজেক্ট।
কিন্তু আপনি ডেটা জাভাতে যখন কাজ করছেন, জাভা করছেন না আপনারা? জি স্যার। জি স্যার। জাভাতে যে আমরা একটা অবজেক্ট বানাই না, ইউজার ডিফাইন্ড অবজেক্ট, জি স্যার। স্যার ওই টাইপের অবজেক্ট শুধু জাভাতে না, অনেক জায়গাতেই করা যায়। যে সব প্রোগ্রামিং এ অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করা যায়, সেগুলাও আসলে আমাদের একটা অবজেক্ট। সো ভিডিও ফাইল, অডিও ফাইল, এগুলাও আসলে এক ধরনের অবজেক্ট। এটা অবজেক্ট অস্বীকার করার কিছু নাই। সো জি এইগুলা স্যার, আসলে এটা ইউজ করা হয়। হ্যাঁ স্যার, এটা ইউজ করা হয় যদি একই নামের অনেকগুলো ডাটা থাকে, তাহলে কোন টেবিলের কোন ডাটাটা ওটা নির্দেশ করার জন্য এই অবজেক্ট বেসড ডাটা মডেলিং করে। না না না, অবজেক্ট বলতে আসলে আমার এখন ডেটাগুলো আসলে অবজেক্ট আকারে থাকবে, আর এটা নির্দেশ করার জন্য না। ডেটাগুলো যেমন একটা টেবিল, যদি আমি চিন্তা করি, একটা এক্সাম্পল, এই যে এই টেবিলটা যদি চিন্তা করি, টেবিলে দেখেন আপনার কি আইডি হচ্ছে, আচ্ছা আগে বলি যে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এগুলো হচ্ছে এক একটা কলাম, ঠিক আছে? তো এই কলামের এই নামগুলা যেটা আছে, এই নামগুলোকে বলা হচ্ছে ইনস্ট্যান্স, ঠিক আছে? এগুলো হচ্ছে, সরি ভুল বললাম, সরি সরি, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। মানে আমার ডেটাবেজের যে টেবিল আছে, সেই টেবিলের অ্যাট্রিবিউট কি কি? অ্যাট্রিবিউটের মধ্যে একটা আছে হচ্ছে আইডি, আর একটা অ্যাট্রিবিউট নেম, আর একটা অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট নেম, আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে স্যালারি। এবং এই যে ভ্যালুগুলা, ঠিক আছে, এই ভ্যালুগুলা হচ্ছে আমার কি এক একটা অ্যাট্রিবিউটের ভ্যালু। এবং প্রত্যেকটা রোকে নর্মালি বলা হয় একটা টাপল, ঠিক আছে? কি বলছি মনে থাকবে? টাপল। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আইডি নেম এগুলোকে তো স্যার আমরা ফিল্ডও বলতে পারি তাই না? ফিল্ড বলা যায়, অবশ্যই বলা যায়, বলা যাবে না কেন? কিন্তু ডেটাবেসের টার্মে যখন আমরা ডেটাবেস পড়তেছি, তখন আমাদের স্পেসিফিক ভাবে এগুলোকে জানতে হবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট বলে এগুলোকে, ঠিক আছে? তো অ্যাট্রিবিউট নামে আসলে আমরা এটাকে কনসিডার করব। এমনি নর্মালি বোঝার জন্য আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন, কিন্তু নর্মালি আমরা এটাকে, এগুলো সবগুলোকে অ্যাট্রিবিউট ভাবে চিনব। আচ্ছা, সো অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলা, যেমন এখানে প্রথমটা আছে সামথিং 222 দিয়ে কিছু একটা, আইনস্টাইন ফিজিক্স ডিপার্টমেন্ট, এবং তার স্যালারি দেওয়া আছে। তো এই প্রথম যে রোটা, এটা হচ্ছে কি পুরো একটা ডেটা, ঠিক আছে? মানে একজনের জন্য ডেটা, পুরো একটা ডেটা। সো এই ডেটাটাকে, পুরো একটা রোকে বলা হচ্ছে, পুরো রোটা মিলে হচ্ছে একটা টাপল। সো এরকম অনেকগুলো টাপল আছে, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাপল আছে। স্যার স্পেলিংটা কি? TUPEL মনে হয়, অথবা TUPLE সম্ভবত। স্যার টাপল। হ্যাঁ হ্যাঁ, টাপল। আচ্ছা, সো এখন এই যে প্রত্যেকটা টাপল, এই সবগুলো টাপল মিলায়া হইতেছে আমার একটা ডেটাবেস টেবিল ক্রিয়েট হচ্ছে। এবং টেবিলের, আমি একটু আগে যেটা বলছিলাম যে ইনস্ট্যান্স কি, আসলে ইনস্ট্যান্স হচ্ছে যে এই টেবিলের ভিতরে যে ভ্যালুগুলো আছে সবকিছু মিলায়া এখনকার হচ্ছে এটা ইনস্ট্যান্স। বুঝতে পারছি? আমি যদি এখানকার কয়েকটা টাপল যদি বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে নতুন আর একটা টেবিল ফরম্যাট করতাম, তাহলে সেটা হতো কি আর একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? স্যার কিছু বুঝি না, আরেকবার একটু বলবেন? আচ্ছা স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, বেজে বেজে আসতেছে। আচ্ছা, স্যার সমস্যা আপনার নেই। নেটের সমস্যা মনে হয়। একজন বললেই বোঝা যাবে। সো একজন যদি প্রবলেম হয়, একজন বলবেন, ঠিক আছে? এতজন জি বললে স্যার। একটু ঝামেলা হয়ে যাবে। আর নেটের সমস্যা হলে আমি সেটা আবার রিপিট করবো, কারণ এখানে অবশ্যই দেখায় যে ইন্টারনেট কানেকশন ইন্টারাপ্টেড দেখায়, ঠিক আছে? সমস্যা নেই, আমি আবার সেটা রিপিট করবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইনস্ট্যান্স কি, আসলে ইনস্ট্যান্স একটু আগে বলতেছিলাম যে ইনস্ট্যান্স, সো ইনস্ট্যান্স আসলে সেটা যে এই যে পুরো টেবিলটা দেখতেছেন, এই পুরো টেবিলটা মিলে আসলে আমার একটা ইনস্ট্যান্স। মানে টেবিলের যত ভ্যালু আছে সবগুলা মিলায় আমার একটা ইনস্ট্যান্স। এখন আমি যদি টেবিল থেকে এই ধরেন যে এতটুকু, এই 7666 এই পর্যন্ত যদি রাখতাম, বাকিটুকু যদি বাদ দিয়ে দিতাম, তাহলে কি হইতো? তাহলে নতুন আর একটা ইনস্ট্যান্স তৈরি হইতো। বুঝতে পারছি? মানে ইনস্ট্যান্স মানে বোঝাচ্ছে যে আসলে টেবিলের ভিতর এখন যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোই আসলে এক একটা ইনস্ট্যান্স। সবগুলো ডেটা মিলায় ওই টেবিলটা হচ্ছে এক একটা ইনস্ট্যান্স।
স্যার এন্টিটি মডেল আর ডেটা এগুলো হচ্ছে পার্থক্য কিভাবে করবো স্যার? রিলেটেড আর আমরা তো এখনই তো সব শেষ করে ফেলবো না, আমরা যখন এনটিটি মডেল রিলেশনশিপ করব তখন বোঝাবো আর কি। এই জন্য তো বলতেছিলাম যে আপাতত আমরা একটা ওভারঅল চিন্তা রাখতেছি যে কি কি আছে ডেটাবেস এর মধ্যে। ঠিক আছে, এনটিটি রিলেশনশিপ মডেল নামে একটা চ্যাপ্টারই আছে, সেটা আমরা ক্লাসে করবই। জি স্যার, মানে প্রথমে লেখা তো এই জন্য আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এনটিটি রিলেশনশিপ মানে ওই যে বললাম যে ম্যাপিং করা, মানে একজনের সাথে আরেকজনের কি মানে কিভাবে একটা টেবিলের সাথে না আরেকটা স্যার, টেবিল কিভাবে রিলেটেড। আমি বলছি এনটিটি মডেল আর হচ্ছে ডেটা, এটার পার্থক্য কি সেটা বলছি স্যার। ও আচ্ছা, ডেটা হচ্ছে যে আপনার তো যেটা জাস্ট একটা কিছু ডেসক্রাইব করার জন্য ডেটা, আর এনটিটি হচ্ছে কি পুরো এই যে টেবিলটাই, পুরো টেবিলটা এক একটা এনটিটি বলতে পারেন আপনি। ঠিক আছে, পুরো টেবিলটা একটা এনটিটি হিসেবে কাজ করছে এবং প্রত্যেকটা রো আসলে কি এক একটা ডেটা রো হিসেবে কাজ করতেছে। আবার প্রত্যেকটা রো এর মধ্যে সাব ডেটা হচ্ছে যে এখানে যে এই এক একটা আইডি নাম্বার ডেটা, নেম ডেটা, ফিজিক্স এটাও ডেটা, স্যালারি কত সেটাও একটা ডেটা। ঠিক আছে, এটা স্যার হ্যাঁ। সো হ্যাঁ, স্যার কি কিছু বলতেছিলেন? হ্যাঁ বলেন। স্যার আমরা তো বলছিলাম স্যার যে পুরো টেবিলটাই হচ্ছে স্যার একটা ইনস্ট্যান্স, তাহলে স্যার এন্টিটি আর ইনস্ট্যান্স কি সেম? না না না, এনটিটি বলতে বুঝাইতেছি যে ওইটার একটা ডেফিনেশন জাস্ট, আর ইনস্ট্যান্স হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে, ইনস্ট্যান্স মানে এনটিটি আর ইনস্ট্যান্স বলতে আপনাদের মনে হচ্ছে যে সেম, প্রায় আসলে কাইন্ড অফ সেম, কিন্তু ইনস্ট্যান্স বলতে স্পেসিফিক্যালি বোঝায় যে একটা টাইম স্লটে ওখানে কি ডেটাগুলো আছে সবগুলো মিলাই একটা এনটিটি, সরি ইনস্ট্যান্স। ঠিক আছে, মানে আমি এখন হচ্ছে সুস্থ আছি, এটা এই সময় আমার ইনস্ট্যান্স। হয়তো বা 10 দিন পরে যদি এখন আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তখন ওইটা ওই সময় কি আমার ইনস্ট্যান্স। নির্দিষ্ট সময়ের জন্য স্যার যেটা থাকবে স্যার ওইটা হচ্ছে রাইট, হ্যাঁ, রাইট। আচ্ছা, বুঝতে পারছি। সো এখানে একটা জিনিস টেবিল দেখাচ্ছে যে একটা ডেটাবেসের মধ্যে আপনার দুইটা টেবিল দেখাচ্ছে। ঠিক আছে, যেমন একটা টেবিলে আছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। অন্য একটা টেবিল আছে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখার বিষয় যে টেবিলের নেমটা একটু খেয়াল রাখতে হবে। যেমন এখানে বলতেছে ইনস্ট্রাক্টর টেবিল। সো তার মানে প্রত্যেকটা ডেটাবেসের মধ্যে যে টেবিলগুলো ব্যবহার করব, তো প্রত্যেকটার আসলে আলাদা আলাদা নাম ব্যবহার করা উচিত, মানে বোঝার সুবিধার্থে। এখানে দুইটা টেবিল দেখাচ্ছে, একটা হচ্ছে ইনস্ট্রাক্টরদের টেবিল আর একটা হচ্ছে ডিপার্টমেন্টের টেবিল। এবং টেবিল দুইটার মধ্যে একটা কানেকশন দেখেন, এখানে অ্যাট্রিবিউট গুলোর মধ্যে এই ডিপার্টমেন্ট নেম এখানে আছে, আবার ডিপার্টমেন্ট নেম এখানেও আছে, তাই না? জি স্যার। তার মানে কি বোঝাতে যাচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে একটা লিঙ্কিং পসিবল, মানে ইন্টারসেকশন রিলেশন এন্টিটি। রাইট, হ্যাঁ, আমরা এখানে এন্টিটি রিলেশনশিপ করতে পারি এখানে। ঠিক আছে, সো এইটাই আসলে বলার চেষ্টা করতেছিলাম যে একটু আগে, যে কিভাবে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল রিলেটেড বা কানেক্টেড স্যার বলছিলেন। হ্যাঁ, কানেক্টেড। এইটা আসলে আমাদের এন্টিটি রিলেশনশিপে আমরা পড়বো, চ্যাপ্টার খুব সম্ভবত 5, 6 বা 7 এ মনে হয়। আচ্ছা, সো ডেটাবেস ডিজাইনিং এর জন্য আমাদের কিছু জিনিস, কিছু টার্ম খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথম টার্ম হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল। সো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা আসলে কি করে? নাম শুনে বুঝতে পারতেছেন যে ডেটাকে ডিফাইন করতেছে বা ডেফিনেশন দিচ্ছে। সো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা আসলে কি, যে একটা টেবিল কিভাবে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, সেটা বা জেনারেশন অফ এ পার্টিকুলার টেবিল টেমপ্লেট। ঠিক আছে, সো টেবিল টেমপ্লেট আসলে আমরা কিভাবে তৈরি করি, সেইটা আসলে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করি সেটা আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পড়ে। ঠিক আছে, অর্থাৎ আমরা ডেটাকে কিভাবে রাখবো, মূল কথা হচ্ছে আমরা আমাদের যে ডেটা কালেকশন আছে, মানে আপনাদের স্টুডেন্টের যদি আমরা কথা বলি, স্টুডেন্ট ইনফরমেশনটা যদি কথা বলি,
তো স্টুডেন্টের জন্য কি কি ইনফরমেশন লাগে? আইডি লাগবে, নেম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ডিপার্টমেন্ট নাম্বার লাগবে, নেম লাগবে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম লাগবে, বা আরো যত যা আছে আর কি, সবগুলা মিলায় আর কি। তো এইগুলো আসলে কি আমাদের একটা মানে অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউট গুলো কয়টা অ্যাট্রিবিউট থাকবে, কিভাবে থাকবে, কোন টেবিলে কি কি অ্যাট্রিবিউট থাকবে, এই অ্যাট্রিবিউট গুলো ডিফাইন করা হচ্ছে এই ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন যে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এখানে কি বলা আছে যে একটা ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট আছে হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি। ডান পাশে দেখেন, ডান পাশে যেখানে লেখা আছে চার ভার্চার নিউমারিক। তো স্যার আসলে কি ক্যারেক্টার তো বুঝাতেছে? বললাম স্যার। হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করতেছি। আইডি হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ 4, মানে 5টা লেটারের একটা ক্যারেক্টার হবে, মানে স্ট্রিং হবে আর কি। নেম হচ্ছে ভার্চার মানে ভেরিয়েবল ক্যারেক্টারস। সো তারপরও তার একটা রেঞ্জ দেওয়া থাকে 20। এখন 20-এর মধ্যে 5টাও ইউজ হতে পারে, 10টাও ইউজ হতে পারে, বা 20টাই ইউজ হতে পারে। সো এটা হচ্ছে ভার্চার। সো একইভাবে ডিপার্টমেন্ট নেম। এরপর হচ্ছে স্যালারি হচ্ছে নিউমেরিক, অর্থাৎ নাম্বার সিস্টেমে যেটা হবে আর কি। তো প্রথম এইতে বোঝানো হচ্ছে যে আপনার কয়টা দশমিকের আগে কয়টা ডিজিট, আর কমা দিয়ে 2 বোঝাচ্ছে দশমিকের পরে কয়টা ডিজিট। ঠিক আছে, নর্মালি এই ফরম্যাটে, মানে এটা হচ্ছে জেনেরিক ফরম্যাট। এখন আমি যখন টেবিলটা আসলে কোনো একটা ডেটাবেস সিস্টেমে ক্রিয়েট করতে যাব, যেমন MySQL বা Oracle, যে কোনো একটাতে যখন আমরা ক্রিয়েট করতে যাব, ওই ডেটাবেস যে কি বলে সফটওয়্যার যেটা ব্যবহার করবো, সেই সফটওয়্যারে আমার এইগুলা একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, মানে প্যারামিটার গুলা এবং এই নামগুলো একটু চেঞ্জ হতে পারে, ওইটা সফটওয়্যার ডিপেন্ডেন্ট। কিন্তু এটা আসলে জেনেরিক ভাবে বোঝার জন্য এটা হচ্ছে এইভাবে লিখতে হয়। স্যার আমরা তো সিতে পড়ছি স্যার, এই যে অ্যাসাইন করি স্যার আমরা ভেরিয়েবল গুলো, ওইখানে তো স্যার নিউমেরিক না স্যার, ওখানে ফ্লোয়ারটা ইউজ করতে পারি স্যার, স্যালারিটা এখানে নিউমেরিক। আরে বাবা, সেটাই তো বললাম, এক এক জায়গায় তো এক এক রকম। সিতে ইন্টিজার, ডাবল, ফ্লোট সবকিছু আছে। এখন জাভাতে কি আছে? জাভাতে লং ডাবল আছে, লং ফ্লোট আছে, এগুলো কি সিতে আছে? সেরকম আর কি। তো এইখানে আসলে নিউমেরিক বলতে এইভাবে বোঝায় আর কি, এইভাবে ডিফাইন করা আছে। ঠিক আছে, এক এক জায়গায় এক এক ভাবে আসলে ডিফাইন করা। স্যার ক্যারেক্টার আর ভেরিয়েবল ক্যারেক্টারের ভিতরে ডিফারেন্সটা একটু যদি বলতেন। ক্যারেক্টার হচ্ছে যে ফিক্সড লেন্থের ক্যারেক্টার, সেখানে আপনাকে ফিক্সড লেন্থে বানাতে হবে। মানে বুঝাইতেছে যে ক্যারেক্টার যদি আপনার 5 লেন্থের হয়, তাহলে আপনাকে 5টা ডিজিটই দিতে হবে। ঠিক আছে, সরি, আর 5টা না দিলে পাঁচটার জায়গা খেয়ে থাকবে। না দিলে হয়তো বা ইরোর দেখাবে, অথবা সেখানে নাল ক্যারেক্টার বসাবে। আর জি ভার্চার স্যার, হচ্ছে, অবশ্য জায়গা মানে জায়গাটা রিজার্ভ করে রাখবে, হ্যাঁ, কিন্তু বার্কারের ক্ষেত্রে স্যার যে ভার্চার, কয়টা ক্যারেক্টার ওই কয়টা জায়গা খাবে, বাকিগুলা ই করে দিবে। হ্যাঁ, ওইটা আপনার আসলে নাল ক্যারেক্টার, সরি, ভার্চারের ক্ষেত্রে যেটা হবে যে আপনার ক্যারেক্টার যদি 5টা বসান, তাহলে বাকি যে 15টা স্লট আছে ওইটা ফাঁকাই থাকবে, মানে রিজার্ভ থাকবে না আর কি। কিন্তু এটা- হ্যাঁ হ্যাঁ, এইটা আর কি। আচ্ছা, সো ডেটা ডিরেক্টরি কনস্ট্রেন্টস এর মধ্যে কি আছে? সরি, ডেটা ডিরেক্টরি কন্টেন্টস এ মেটাডেটা। মেটাডেটা সম্পর্কে কারো আইডিয়া আছে? মেটাডেটা কি? নো স্যার। আচ্ছা, আমরা যখন একটা ভিডিও ফাইল ওপেন করি, ভিডিও ফাইলের প্রপার্টিজ আমরা দেখি না? প্রপার্টিজের মধ্যে অনেক কিছু আছে, যে এটা ভিডিওর রেজুলেশন কত, অডিও কোয়ালিটি কত, অডিও চ্যানেল কত, কত তারিখে এই ভিডিওটা বা যে কোনো একটা টেক্সট ফাইল তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই জি যে স্যার। ইনফরমেশন গুলা, এক্সট্রা ইনফরমেশন, এটা কিন্তু আসলে ওই ফাইলের ইনফরমেশন না, এটা আসলে ফাইলের বাইরের ইনফরমেশন, কিন্তু এটা ফাইলকে ডিফাইন করার জন্য লাগবে। সো এই যে আলাদা এক্সট্রা ইনফরমেশন, এই ইনফরমেশন গুলাই হচ্ছে আসলে আমাদের মেটাডেটা। অর্থাৎ মেটাডেটা মানে হচ্ছে
data about the file, not data in the file. মানে স্যার ডেটার ব্যাপারে এডিশনাল ইনফরমেশন গুলো যেগুলো থাকে। রাইট, ঠিক আছে। সো সেখানে তাহলে ডেটার ডিরেক্টরির মধ্যে মেটা ডেটা কি কি থাকবে? যেমন ভিডিও ফাইলে তো আমরা জানি যে টাইম স্ট্যাম্প থাকে, যে কত তারিখে এটা ক্রিয়েট করা হয়েছে বা লাস্ট মডিফিকেশন কবে হয়েছে, এইসব কিছুটা থাকে। তো আমাদের ডেটাবেজের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকবে মেটা ডেটা হিসেবে, সেটা হচ্ছে কি, ডেটাবেজের স্কিমা কি, ডেটাবেজের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস কি কি, আর অথরাইজেশন কি কি। ঠিক আছে, ডেটাবেস স্কিমা তো অলরেডি আমরা পড়ছি। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস হচ্ছে কি? ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট মানে বোঝাচ্ছে যে কি কি শর্তে আমি এই টেবিলটাকে অল্টার করতে পারবো বা কি কি শর্তে এই টেবিলটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন প্রাইমারি কি একটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। প্রাইমারি কি আসলে আমরা নেক্সট ক্লাসে পড়বো, তবে এটুকু আপাতত জেনে রাখি, প্রাইমারি কি বা প্রাইমারি অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটা দিয়ে একটা টেবিলের প্রত্যেকটা টাপলকে স্পেসিফিক ভাবে অ্যাড্রেস করা যায়। ঠিক আছে, আচ্ছা আমি টেবিলটা দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে আইডি কিন্তু একটা মানে প্রাইমারি কি। কেন? কারণ এই আইডি দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি স্পেসিফিক ভাবে ডিফাইন করতে পারবো, মানে তার ডেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এই কারণে আইডি হচ্ছে একটা প্রাইমারি কি। সো এটা একটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বা শর্ত। প্রাইমারি কি এমন যেটা মানে ইউনিক হতে হবে, সেটাকে কি প্রাইমারি কি ধরা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইউনিক হতে হবে প্রাইমারি কিকে। আচ্ছা, আরেকটা হচ্ছে অথরাইজেশন। হোয়াট ইজ অথরাইজেশন বা অথেন্টিকেশন? অথরাইজেশন হচ্ছে আমার ডেটা তো অনেকেই অ্যাক্সেস করতে পারে। এখন কার ইনস্ট্যান্স কি, ওই যে একটু আগে বললাম যে কে কি কোন ভিউতে, সরি একটু আগে না, গত ক্লাসে বলছি, কে কোন ভিউতে দেখতে পারবে ডেটাকে, সেটা আসলে কি আপনার অথরাইজেশন নির্দেশ করে। অর্থাৎ যে ডেটাবেস অ্যাডমিন, তার হাতে সব ডেটা অ্যাক্সেসেবল। যে কিনা স্টুডেন্ট, তার জন্য লিমিটেড কিছু ডেটা অ্যাক্সেসেবল। ঠিক আছে, সো এইটা হচ্ছে অথরাইজেশন। এটা ডিফাইন করা থাকে যে কে কতটুকু অ্যাক্সেস করতে পারবে। সো এর আগেরটা আমরা দেখছিলাম যে স্যার ডেটার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার স্যার ডেটা কি স্যার একাধিক মানুষ তো অ্যাক্সেস করতে পারবে না? অবশ্যই পারবে, কেন পারবে না? সেটাই তো অ্যাক্সেস মানে আপনার করে দেওয়া আছে, অথরাইজেশন করে দেওয়া আছে। মানে একটা ডেটাবেস সবাই অ্যাক্সেস করতে পারতেছে, মানে গ্রিন ইউনিভার্সিটির একটা ডেটাবেস আপনারা সবাই অ্যাক্সেস করতেছেন না, আপনারা অ্যাক্সেস করতেছেন, আমি অ্যাক্সেস করতেছি, সবাই অ্যাক্সেস আচ্ছা করতেছে। কিন্তু আমি স্যার ভিউ ডিফাইন করা আছে যে এই ইউজার এতটুকু দেখতে পারবে, ওই ইউজার অতটুকু দেখতে পারবে। তাহলে স্যার এডমিনের কাছে কি স্যার সমস্ত স্যার ডেটা থাকবে? অবভিয়াসলি এটাই থাকা উচিত না, একজনের কাছে তো এরকম থাকতে হবে যে কিনা সমস্ত ডেটাবেসের আন্ডার সবকিছু করতে পারবে, তাই না? সো এটাই আমরা আসলে বলি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা সিস্টেম অ্যাডমিন। আচ্ছা, একটু আগে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো ম্যানিপুলেশন মানে হচ্ছে ম্যানিপুলেট করা, অর্থাৎ আপনার ম্যানিপুলেশন কি কি হইতে পারে, মানে চেঞ্জ করা। আসলে মূল কথা হচ্ছে চেঞ্জ করা বা এটার উপর কাজ করা, এটা হচ্ছে ম্যানিপুলেশন। সো আমার কাছে ডেটা বেস আছে এবং ডেটা বেসের মধ্যে কিছু টেবিল আছে এবং তার সাথে আমি কিছু অবশ্যই সেটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি তৈরি করছি। তো এখন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করলেই তো আর কি হয়ে গেল নাকি, আমার তো এখন কাজ করতে হবে। তো আমি কাজ করব কিভাবে? তো কাজ কিভাবে করতে পারি, কি কি কাজ করতে পারি, কত ধরনের টেবিলের সাথে টেবিলের রিলেশন করে যে কাজগুলো তৈরি করে নিতে পারি, ডেটা এক্সট্রাক্ট করতে পারি, মানে একটা স্টুডেন্ট এই কোর্স নিছে কিনা, ওই কোর্স নিছে কিনা, বা স্টুডেন্টের ইনফরমেশন গুলো কিভাবে সেভ করা আছে, সেই কাজগুলো জাস্ট আমাকে শো করতে হবে। তো এই যে এই কাজগুলো যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করি সেটা হচ্ছে আসলে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজকে নর্মালি, স্যার আরেকবার বলবেন স্যার ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা? ডেটা ম্যানিপুলেশন মানে হচ্ছে জাস্ট আপনার ডেটার উপরে কাজ করা।
ঠিক আছে, এখন কাজ কি কি হইতে পারে? আপনি যেমন আপনি পোর্টালে ঢুকলেন, পোর্টালে ঢুকে আপনার স্টুডেন্ট পোর্টালে আপনার আইডি টাইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, ওকে ঢুকলো, ঢুকে কি দেখায়? দেখাচ্ছে আপনার একটা লিস্ট দেখায়, এক একটা জায়গায় এক একটা হয়তো লিস্ট আছে। আমি যদি স্টুডেন্ট পোর্টাল দেখি নাই, জাস্ট অনুমান করতেছি যে হয়তোবা আপনি আপনার কোর্স সেকশনে গেলেন, কোর্স সেকশনে দিয়ে দেখলেন যে আপনার কমপ্লিটেড কোর্সের লিস্ট দেখাচ্ছে, ঠিক আছে। তারপর আপনি আপনার পেমেন্ট হিস্ট্রিতে গেলেন, সেখানে আপনার পেমেন্ট হিস্ট্রি দেখাচ্ছে। তারপর হয়তোবা আপনি গেলেন, আপনার নেক্সট সেমিস্টারে কি কি কোর্স আছে সেটার একটা লিস্ট দেখাচ্ছে, বা প্রি রেজিস্ট্রেশন কি কি কাজ কোর্স নিতে পারবেন সেটার একটা লিস্ট দেখাচ্ছে। তো এই যে আপনি কিন্তু একটা টেবিলের অন্তর্ভুক্ত। আপনি একটু এভাবে চিন্তা করেন, আপনি কিন্তু একটা ডেটাবেজের একটা টেবিলের একটা সার্টেন পয়েন্টে ঢুকছেন, কিন্তু যখন আপনি কি করতেছেন, আপনার লিস্ট দেখা দরকার হচ্ছে আপনার নেক্সট সেমিস্টারে কি কি কোর্স আছে, তখন কিন্তু আন্ডারলাইং একটা প্রসেসিং চলতেছে, ম্যানিপুলেশন চলতেছে। ওইটাই হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, যে এমন ভাবে প্রসেসিংটা করতেছে যে আপনার নেক্সট সেমিস্টারে যে কোর্সগুলো আছে সে এই আইডি ধরে ধরে ওই কোর্স নেক্সট সেমিস্টারে যেগুলো প্রোভাইড করা হবে সেগুলো নিয়ে আসতেছে, এবং সেটা নিয়ে আসার পর সেটাকে আপনার ডিসপ্লে করতেছে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। জি আচ্ছা স্যার, হ্যাঁ, স্যার ডেটাবেজে অ্যাডমিন যদি স্যার সমস্ত যদি স্যার তথ্য চান, এক্ষেত্রে কি স্যার সিকিউরিটির স্যার প্রবলেম না? মনে করেন স্যার আমি স্যার আমার স্যার ফেসবুক মেসেঞ্জারে স্যার যা স্যার চ্যাট করলাম, অথবা স্যার গুগল ড্রাইভে স্যার যেসব স্যার ছবি রাখলাম, এগুলো কি স্যার গুগল কি স্যার দেখতে পাচ্ছে না? অবভিয়াসলি। আমার স্যার গুগল ড্রাইভে পার্সোনাল ছবি, এটা স্যার আমার স্যার সিকিউরিটির স্যার ক্ষতি না? এখন জিনিসটা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি স্মল স্কেল চিন্তা করেন, স্মল স্কেল চিন্তা করলে কি হচ্ছে আপনার, আমি কনসার্নটা আপনি কোত্থেকে আসছে আমি একটু বুঝতে পারছি। যাই হোক, আমি একটু বলি এভাবে যে স্মল স্কেল যদি চিন্তা করেন, আমি নিজে হচ্ছে ধরেন কোন একটা ডেটাবেজে অ্যাডমিন। সো এখন ছোট টাইপের ডেটাবেজ, ছোট একটা ডেটাবেজে অ্যাডমিন আমি নিজে, কথার কথা। তো এখন আমার যে ডেটা সাবস্ক্রাইবার আছে, তো সবাইকে তো ডেটা রাখতেছে আমার সার্ভারে। তো এখন আমি চাইলেই সেটা ম্যানিপুলেট করতে পারি। সো এই জন্য আসলে ট্রাস্টেড কি বলে ডেটা সার্ভার আমাদের দরকার, যেটা কিনা অটোমেটেড, যেটা কিনা হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটি কম। আসলে আপনি যেই জায়গায় যান না কেন, সব জায়গায় কিন্তু এই কনসার্ন থাকবেই যে আপনার ডেটা বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতেছে কিনা বা কেউ দেখতেছে কিনা। এখন গুগল বা ফেসবুক যেটা করে সেটা আসলে এটা পার্সোনালি কোনো মানে অ্যাডমিন আসলে নিজস্বভাবে কোনো কারো পার্সোনাল অ্যাকাউন্ট বা কোনো এইটা থেকে আপনি ডেটা এক্সট্রাক্ট করে না কখনো, ঠিক আছে। যেটা হয় সেটা হচ্ছে যে এটা অটোমেটেড ভাবে আপনার ডেটাগুলো স্টোর হয় এবং ম্যানেজমেন্ট হয়। এখন যে ডেটা অ্যাডমিন যদি প্রয়োজন পড়ে কোনো কারণে, ইনভেস্টিগেশন বা কোনো সিকিউরিটি ভালনারেবিলিটির কারণে যদি প্রয়োজন পড়ে, তখন সে অ্যাক্সেস করতে যায়। কারণ এখানে কোটি 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 মানুষের ডেটা আছে, কার ডেটা কে অ্যাক্সেস করবে, ঠিক আছে। স্যার এভাবে যদি স্যার থিঙ্ক করি, মনে করেন স্যার কোনো কোম্পানি, মনে করেন স্যার আলিবাবা কোম্পানি বা বাংলাদেশ ডিফেন্স আর্মি, ওদের স্যার অনেক স্যার তথ্য তো স্যার ইন্টারনেটে স্যার থাকে। সেই ক্ষেত্রে কি স্যার এক দেশের তথ্য অন্য দেশ নিয়ে যেতে পারবে না? এই ধরনের সেন্সিটিভ তথ্য না ইন্টারনেটে কিভাবে থাকে নেবে? আমাদের সার্ভার তো এক এক দেশের এক সার্ভার আলাদা না। সেটাই, এই ধরনের তথ্য কখনো আপনার ইন্টারনেটে থাকে না। ইন্টারনেট থাকে কোনগুলা, যেগুলো নিজস্ব হোস্টিং সার্ভার নাই, ঠিক আছে। মানে আমি আমার ডেটাগুলোকে, বা আমি নিজে এখন ব্যবসা করতেছি, কথার কথা। সো আমি একটা হোস্টিং সার্ভার খুললাম, তো আমি এইটা আসলে ইন্টারনেট আসলে কি কি জিনিস, ইন্টারনেটটা আসলে বিভিন্ন কম্পিউটারের মধ্যে কানেকশন। এখন আমি এমনভাবে আমার সিকিউরিটি মেজারমেন্ট নিলাম যেটা কিনা কি বলে, আমার ডেটাকে বাইরে থেকে আনঅথরাইজড ভাবে অ্যাক্সেস করা যাবে না। কিছু সিকিউরিটি মেজারমেন্ট নিলাম, আমি সিকিউরিটি সম্পর্কে এক্সপার্ট না, জাস্ট আমি স্যার টিসিএল আছে একটা এই সার্ভিস, ওইটা নেওয়া নাকি হ্যাঁ, সিকিউর করার তো জন্য? সেটা নিলাম। তো সেটা নিলে আসলে তখন আমার এটা সিকিউরড হয়ে যাচ্ছে। তারপরেও ভালনারেবিলিটি থাকেই, ভালনারেবিলিটি একদম জিরো কখনোই বলা যাবে না। এখন আপনার যে কনসার্ন হচ্ছে ইন্টারনেটে থাকলে সেটা অ্যাক্সেস করা যাবে কিনা। আসলে ইন্টারনেটে থাকা মানে এমন না যে আসলে এটা কোনো এক জায়গাতে রেখে দিলাম আর আমি নিজের কোনো খবর নাই। আসলে এটা হচ্ছে আমি আমার ডেস্কটপেও যদি রাখি, এটা তো আমার কাছে আছে, এবং সেটা অ্যাক্সেস কে কে করতেছে, কে লিস্ট কি হচ্ছে সেটা কিন্তু আসলে আমি দেখতেছি। ইন্টারনেট বা যে ব্রডব্যান্ড কানেকশন, এটা আসলে জাস্ট লিঙ্কিং করতেছে, লিঙ্কিং করা ছাড়া কিছু না এখানে, ঠিক আছে।
মানে আমার কম্পিউটারের সাথে আপনার কম্পিউটারকে একটা লিংক করে দিচ্ছে, চ্যানেল তৈরি করে দিচ্ছে। কিন্তু ওই চ্যানেলে যদি আমি কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি প্রবেশ করাই বা ইন্ট্রুডার হিসেবে যদি ঢুকি অ্যাটাক করার জন্য, তো তখন আমাকে আলাদাভাবে কিছু মেজারমেন্ট নিতে হবে। এবং আপনার যে সিকিউরিটি সিস্টেম আছে, যদি আপনি এমনি ডাইরেক্ট একদম ফাইল সিস্টেম খুলে রেখে দেন, কোনো কিছু মেজার করলেন না, কোত্থেকে আসতেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে আসতেছে, কোনো কিছু ট্রেসিং করলেন না, তখন আসলে বলা যাবে যে আপনার এটা নট সিকিউরড। আর স্যার এখন তো স্যার মানে সবকিছুর অ্যাক্সেস চায়, যেমন আমি যদি কোনো সার্ভিসের সাথে যদি যুক্ত থাকি, যেমন স্যার গুগল ক্লাসরুম, স্যার গুগল ক্লাসরুম কিন্তু ডিরেক্টলি গুগল ড্রাইভের সাথে ওই যে জিমেল দিয়ে আমি খুলছি ওটা কিন্তু ডিরেক্ট গুগল ড্রাইভের সাথে কানেক্টেড, কিন্তু ওইটার জন্য কিন্তু স্যার অ্যাক্সেস কিন্তু ওরা চেয়ে নিছে, কিংবা ওদের টার্মস এন্ড কন্ডিশনে কিন্তু এই জিনিসগুলো আছে। হ্যাঁ, আসলে গুগলে যেটা হচ্ছে, এটা আসলে আপনার জিমেল যেটা খুলি, এটা আসলে জিমেলের একটা মানে গুগলের একটা প্রোডাক্ট আমরা ইউজ করি। মানে আমাদের মধ্যে অনেকের মিসকনসেপশন আছে যে গুগল মানে হচ্ছে জিমেল, এরকম কিছু না। গুগল মানে আসলে জিমেল না, জিমেল হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। আমরা আসলে জিমেল খুলতে যে আসলে গুগল অ্যাকাউন্ট করি, এটা হচ্ছে গিয়ে এটা এই জন্য আসলে কনসেপ্টটা এইভাবে দাঁড়ায় গেছে যে আসলে জিমেলটাই হচ্ছে গুগল। আসলে গুগলের আলাদা আলাদা যে প্রোডাক্টগুলো আছে, যেমন হচ্ছে ক্লাসরুম বলেন, আপনার ফটোস বলেন, তারপর হচ্ছে ড্রাইভ, এইগুলো হচ্ছে আসলে আপনার যে অ্যাকাউন্টটা হয়ে গেছে ওইটার আন্ডারে এগুলো আছে। এখন ওইটা আসলে আপনার থেকে চেয়ে নিচ্ছে পারমিশন যে আপনার এই ডেটাগুলো সে ব্যবহার করবে বা এখানে অ্যাক্সেস তার করতে হবে। ঠিক আছে, তো এইটা আসলে কেন দিচ্ছেন আপনি? কারণ আপনি জানেন যে এটা কিভাবে করবে বা কি করা উচিত। এই ডেটা মানে ক্লাসরুম যে আমি ইউজ করতেছি, তো এটা আসলে কোন কোন ডেটাকে অ্যাক্সেস করতে পারবে, এটা কিন্তু আসলে টার্মস এন্ড কন্ডিশনে লেখা থাকে। তো আমরা আসলে কি করে সেটা না পড়েই দিয়ে দিই। আসলে এটা না পড়ে দিয়ে দিলেও খুব যে ক্ষতি হয় তা না। মানে যেহেতু গুগল হচ্ছে ট্রাস্টেড, কিন্তু অনেক জায়গায় আছে এটা ট্রাস্টেড না। ওইখানে আমাকে অনেক কিছু সময় নিয়ে ওটা টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়া উচিত আসলে। আর ওদের এই সার্ভিসগুলো নিতে হলে তো আমাদের ওই ওইগুলো অ্যাকসেপ্ট করতেই হবে, আর যদি না করি তাহলে তো সার্ভিস নিতে পারবো না আমরা। হ্যাঁ, অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু অ্যাকসেপ্ট করার মতো করতে হবে এমন ভাবে যে আপনি সার্ভিস তো নিতে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কিন্তু যদি কোনো এমন কিছু ডেটা আপনার যদি সেনসিটিভ যেটা আপনি রেখে দেন, যেটা কিনা আপনার ধরেন যে কোনো একটা খুবই ইম্পর্টেন্ট রিসার্চের একটা অংশ রেখে দিলেন, বা কোনো বা কি বলে, আমি কথার কথা বলি ফান করে, যে রাশিয়া তার হচ্ছে সমস্ত পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তির সিকিউরিটি কোডগুলা এখন গুগলে একটা ড্রাইভ রাখবে, এটা কি কখনো কিছু ভালো কিছু হইতে পারে? অবশ্যই হবে না। কারণ সেটা এমন, সেটা তা হয়তো ওখানে বলাই ছিল যে আপনি ডেটা রাখবেন, এটা মোস্টলি পার্সোনাল থাকবে, কিন্তু এটা চাইলেই অ্যাক্সেস করা যাবে। যে কেউ চাইলে, মানে সিস্টেম থেকে যে কেউ চাইলে সেটা অ্যাক্সেস করতে পারে। স্যার আবার আবার তো স্যার আমাদের যে ফটো এডিটিং ভিডিও এডিটিং যে সফটওয়্যার গুলো আছে বা অ্যাপস গুলো আছে এইগুলা তো স্যার স্টোরেজ পারমিশন নিয়ে নেয়, তাহলে এরা কি যে কোনো সময় আমাদের স্টোরকে অ্যাক্সেস নিতে পারবে স্টোরেজ? না, ওরা আসলে অ্যাক্সেস পারমিশনটা এইভাবে নেয় যে আপনার হ্যাঁ, আপনি যে মানে মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলতেছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার আমার মনে হয় এখন ক্লাস নিলে ভালো হতো স্যার এইসব। আচ্ছা, হ্যাঁ মোবাইল, হ্যাঁ আচ্ছা এইটা লাস্ট কথা বলি। মোবাইল অ্যাপ্লিকেশন যেটা করে যে আপনার পারমিশন দিলে সেটা জাস্ট ওইটা আপনার কি বলে স্টোরেজের ভিতরে যে সেভ করতে হবে ওইটুকু পারমিশন নেয়। এখন কিছু যদি আপনার আনট্রাস্টেড যদি সফটওয়্যার থাকে, যেটা কিনা আপনার হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটি তৈরি করে বা পারমিশন নিয়ে সেখান থেকে আপনার ডেটাগুলা পাচার করে দিতে পারে, এরকম কিছু অ্যাপ্লিকেশন কিন্তু আছে। ঠিক আছে, সো এইটা আসলে যারা যে গুগল যে যে কাজটা করে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ট্রেসিং করে, কি কি পারমিশন নেয় বা তাদের যে রিভিউ, এগুলো সবই কিন্তু আসলে গুগল হ্যান্ডেল করে। সো সেইখান থেকে আসলে তারা ডিফাইন করে যে কোন অ্যাপ্লিকেশনগুলো ঠিক থাকবে, গুগল প্লে স্টোরে থাকবে আর কোনগুলো থাকবে না। স্যার পাঠাও তো স্যার আমাদের স্যার মোবাইলে এসএমএস পর্যন্ত স্যার অ্যাক্সেস করে। করতে পারে, এখন সেটা সিকিউরিটির মধ্যে যদি করে সেটা ঠিক আছে, আর যদি সিকিউরিটি ব্রেক করে তাহলে অবশ্যই সেটা আইনত ইনভ্যালিড। আচ্ছা, সো আমরা এখন ম্যানিপুলেশন নিয়ে অনেক কথাবার্তা বললাম। সো আমরা আসলে আমাদের কোর্সের জন্য দিকে তাকাই, সেটা হচ্ছে যে দুইটা টাইপের আমরা আসলে ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আমরা দেখব। সেটা হচ্ছে
পিওর ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কমার্শিয়াল ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমি একটু, আমার একটা ফোন আসছে, আমি একটু পিক করি একটু। আচ্ছা যেটা বলতেছিলাম, সো দুই টাইপের আসলে আমাদের ম্যানিপুলেশন হয়, সেটা হচ্ছে একটা পিওর লেভেলের ম্যানিপুলেশন আর একটা হচ্ছে কমার্শিয়াল লেভেলের ম্যানিপুলেশন। সো পিওর ম্যানিপুলেশন আসলে যেটা করে যে রিলেশনাল অ্যালজেব্রা, টাপল রিলেশন ক্যালকুলাস এবং ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস, এটা আসলে নামগুলো আপনাদের কাছে অনেক বিদঘুটে মনে হচ্ছে। আমরা আসলে এটা দেখবো নেক্সট ক্লাস থেকে, আমরা রিলেশনাল অ্যালজেব্রা শুরু করব, তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে রিলেশনাল অ্যালজেব্রা এগুলো কি করে। আর কমার্শিয়ালি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এসকিউএল, ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা এটা নাম জানি তো নাকি, যে এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এটা আমাদেরকে কমার্শিয়ালি এটা ম্যানিপুলেট করতে ব্যবহৃত হয়। স্যার পিওরটা কোথায় ইউজ হয় স্যার? পিওরটা আসলে এসকিউএল এর একটা পার্ট হিসেবে ইউজ হয়। মানে আমরা এসকিউএল দিয়ে যেটা করি, জাস্ট মানে একটা ডেটাবেস থেকে আমরা নর্মালি সবগুলা ডেটা কিভাবে ম্যাপিং করব বা দুই বা ততোধিক ডেটার মধ্যে যে রিলেশনাল অ্যালজেব্রা সেটা আমরা ডিজাইন করি, মানে এটা হাতে কলমে করি। আর এসকিউএল হচ্ছে আমার ডেটাবেসের থেকে আমি মানে কোনো সার্ভার থেকে আমি সরাসরি অ্যাক্সেস করে সেই রিলেশনাল অ্যালজেব্রাও ব্যবহার করি, কিন্তু এটা হচ্ছে সরাসরি কমার্শিয়াল ভাবে মানে কোনো ডেটাবেস সার্ভার থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করি সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল এর ভিতরে একটা পার্ট হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা এবং টাপল, এইগুলা আর কি, টাপল ডোমেইন এগুলো ক্যালকুলাস, এটা একটা পার্ট। এসকিউএল আসলে এটা এমন কিছু বলার নাই, এসকিউএল তো আমরা দেখবো এসকিউএল কি করে। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা সব মানে ডেটাবেস সার্ভারের ক্ষেত্রে আসলে এটা ব্যবহার করা যায়। এক এক জায়গায় এটা এক এক ভাবে আসলে ডিফাইন করা আছে, কিন্তু কিছু সব জায়গাতে মূল টার্মটা হচ্ছে যে সব জায়গায় সব কাজ সেম ভাবে করে, হয়তো কিছু টার্মে আপনার একটু ডিফারেন্ট থাকতে পারে, ঠিক আছে। এসকিউএল নিয়ে আমরা আসলে পরে কথাবার্তা বলবো, এখানে আসলে জাস্ট এটুকু জানা দরকার যে এসকিউএল কি করে। সো এখানে অলরেডি একটা এক্সাম্পল দেখাচ্ছে যে এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল, যেমন আমরা একটু আগে টেবিল দেখছিলাম, ঠিক আছে। সো টেবিলটা আবার দেখি, এই টেবিলটা। সো এই টেবিলটাতে মধ্যে দেখেন আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি প্রত্যেকটা আছে। তো এখন এসকিউএল এ হতে পারে যেমন যে আমি এই আইডি যার আছে 222222, এই আইডি যার আছে তার ডিপার্টমেন্ট কোন নেম কোনটা সেটা বের করতে চাই, ঠিক আছে। তখন আমরা কোন এসকিউএলটা ব্যবহার করি সেটা হচ্ছে এখানে আছে। মনে করেন এখানে, আচ্ছা এখানে যেটা করছে যে ফাইন্ড, বোঝা যায় না স্যার, নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা ফাইন্ড দ্য নেম অফ দ্য ইনস্ট্রাক্টর উইথ আইডি এত, ঠিক আছে। সো যেটা বোঝাতে চাচ্ছে যে যার আইডি, যে স্টুডেন্ট বা যে টিচারের আইডি এত, তার একটা নেম খুঁজে বের করতে হবে। কোথা থেকে? এই টেবিলটা থেকে, ইনস্ট্রাক্টর টেবিল থেকে, ঠিক আছে। সো এইটাই করা হচ্ছে এখানে, যে সিলেক্ট কি বের করতে চাই আমি, আসলে নেম খুঁজে বের করতে চাই, সিলেক্ট নেম। আর বুঝতেছি না কিছু। বুঝতেছে না বলতে বলতে কি আমার কথা বোঝা যাচ্ছে না নাকি? হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছিল না স্যার একটু কথা আগে। শোনা যাচ্ছে না স্যার, ক্লাসটা আজকে এখানে শেষ করে দিলে বোধহয় ভালো হতো। বুঝতে পারছি। ক্লাসের টাইম অনেক আছে এখনো, এখন এখানে শেষ করা যাবে না। স্যার রিপিট করলে একটু ভালো হয় স্যার, স্যার কি এসকিউএল বলতে টা সব একটু বেজে repeat বেজে করেন আসছে। তাহলে। এসকিউএল এর যে স্যার টেবিলের আচ্ছা থেকে যে এনকোয়ারিটা নিয়ে আচ্ছা, এসকিউএল তো যেটা বলতেছিলাম যে এসকিউএল আসলে আপনার ব্যবহার করা হয়েছে ডেটাকে আমরা ম্যানিপুলেট করার জন্য। সো এখানে একটা এসকিউএল কোয়েরি দেখাচ্ছে, যে এখানে কোয়েরিটা বলতেছে কি, যে প্রথম এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে যে ইনস্ট্রাক্টর যে টেবিলটা আছে, আমরা একটু আগে যে টেবিলটা দেখলাম, এই যে ইনস্ট্রাক্টর টেবিল, এই টেবিলের মধ্য থেকে এই যে এই আইডি যার, এই আইডি যার তার নাম কি এটা খুঁজে বের করতে হবে। এখানে তো টেবিল তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই টেবিলটা তো আসলে আমরা দেখতে পাবো না। এখানে টেবিলটা দেখতে পাচ্ছি এই জন্য যে টেবিলের ভিতর ডেটা আমরা কিভাবে ইনসার্ট করছি এর জন্য দেখা যাচ্ছে, কিন্তু এই টেবিলটা থাকবে আসলে আপনার কোন একটা হার্ডওয়্যারের ভিতরে, হার্ড ডিস্কের ভিতরে সেভ আছে।
সো সেখান থেকে আপনাকে বের করতে হবে কি যে এই যার আইডি এত তার নামটা কি খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সো এই স্কুলটা যেটা করতেছে সিলেক্ট নেম, কারণ আমার নামটা খুঁজতে হবে কোথা থেকে, ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল। ঠিক আছে, ফ্রম এই জন্য এইভাবে লেখে ফ্রম এত, হোয়ার ডিফাইন করা আছে যে ইনস্ট্রাক্টর ডট আইডি এত, অর্থাৎ ইনস্ট্রাক্টর টেবিলের যার আইডি 22222 সেইখানে যে নামটা ছিল সে এই আইডির যার নামটা আছে সেই নামটা বের করে নিয়ে আসবো। এটা হচ্ছে এসকিউএল। বুঝতে পারছি? তো এসকিউএল এর তিনটা স্টেপ আছে, একটা হচ্ছে সিলেক্ট, আর একটা হচ্ছে ফর্ম, আর একটা হচ্ছে হোয়ার। তো সিলেক্টে থাকে কি আসলে নরমালি সিলেক্টে থাকে আমরা কি কি জিনিস দেখতে চাই বা কি কি জিনিস আমরা আসলে রিপ্রেজেন্ট করবে আমাকে, সেটা থাকে সিলেক্টে। ফর্মের ভিতরে ফর্মের ভিতরে থাকে হচ্ছে কোন টেবিল থেকে কোন ডেটাবেস থেকে নিয়ে আসবে। স্যার আমি সিলেক্ট কি স্যার মানে একের অধিক করতে পারবো কমা দিয়ে, নাকি অবশ্যই আলাদা আমাকে আলাদা আলাদা করতে হবে? অবশ্যই করা যাবে, সেকেন্ড এক্সাম্পলে আসতেছে, আমি পরে আসতেছি সেখানে। এবং ফর্ম হচ্ছে কি, ফর্ম হচ্ছে কোন টেবিল থেকে, এবং হোয়ারের মধ্যে আসলে কনস্ট্রেন্ট দিতে হবে যে মানে ইফের মতো আমরা কাজ করি আর কি। হোয়ারের ভিতরে কি কি কাজ করব সেটা আমরা বুঝাই দিই যে যেখানে ইনস্ট্রাক্টরের আইডি হচ্ছে এত, সো সিলেক্ট নেম ফ্রম হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল, যেখানে হোয়ার ইনস্ট্রাক্টরের আইডি হচ্ছে এত, সো যে টিচারের আইডি এত তার নাম কি সেটা শো করো। দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। স্যার এই কিওয়ার্ড গুলো কি কেস সেনসিটিভ? হ্যাঁ, কেস সেনসিটিভ। নরমালি এটা আসলে সবগুলা বড় হাতে লেখে, কিন্তু আসলে এখানে বইয়ে জেনেরিক ফরম্যাটে লেখা আছে। এক এক ডেটাবেসে আপনার এক এক ভাবে লেখা হইতে পারে। ঠিক আছে, যেমন মাইএসকিউএল সম্ভবত সবগুলো বড় হাতের করে লেখে, অথবা ছোট হাতেরও লেখা যায়। আমি ঠিক শিওর না, আপনার ল্যাবে যেটা করবে সেটা দেখবেন। আমি ল্যাবে সম্ভবত, আমি তো আপনাদের ল্যাব নিচ্ছি না, অন্য কেউ লিখবে, উনি আসলে বুঝাই দেবে যে কেস সেনসিটিভ কিনা। ঠিক আছে, আচ্ছা, সো সেকেন্ড এক্সাম্পলটা দেখি। সেকেন্ড এক্সাম্পলটা এখানে দেখাচ্ছে যে আমরা আইডি এবং বিল্ডিং অফ ইনস্ট্রাক্টরস ইন ফিজিক্স ডিপার্টমেন্ট আমরা বের করতে চাই। ঠিক আছে, সো আমরা কি কি বের করতে যাচ্ছি, ইনস্ট্রাক্টরের আইডি এবং ইনস্ট্রাক্টর কোন বিল্ডিং এ আছে, কিন্তু কোথা থেকে, আমার কোন ডিপার্টমেন্টের জিনিসগুলো খুঁজতে চাই, ফিজিক্স ডিপার্টমেন্টের জিনিসগুলো খুঁজতে চাই, অর্থাৎ ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের গুলার আইডি এবং আমার কোন বিল্ডিং এ তারা বসেন সেটা আমরা বের করতে চাই। সো এখানে আমাদের কি করতে হবে তাহলে, সিলেক্ট ইনস্ট্রাক্টরের আইডি এবং হচ্ছে কি ডিপার্টমেন্ট বিল্ডিং, যেহেতু আমরা দুইটা জিনিস চাইছি, ইনস্ট্রাক্টরের আইডি এবং ডিপার্টমেন্ট বিল্ডিং, ফ্রম ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট। ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট কিন্তু দুইটা আলাদা আলাদা টেবিল। এই যে এখানে ইনস্ট্রাক্টর একটা টেবিল, ডিপার্টমেন্ট নেম আলাদা একটা টেবিল, সরি ডিপার্টমেন্ট আলাদা একটা টেবিল, এবং এই ডিপার্টমেন্টের সাথে আসলে কি ডিপার্টমেন্ট নেমের সাথে বিল্ডিং এর একটা ম্যাপিং করা আছে। ঠিক আছে, তো আসলে আমরা নেক্সট ক্লাসে এটা ডিটেলস বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তারপর তো আমরা এটা জিনিস দেখি যে আমাদের দুইটা টেবিলে দুইটা জিনিস আছে, ইনস্ট্রাক্টর টেবিলে আছে ইনস্ট্রাক্টর আইডি, আর ডিপার্টমেন্ট নেম বিল্ডিং নেমটা আছে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে। সো এই জন্য আমাকে ফ্রম ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট দুইটা থেকে নিতে হবে, এবং যেখানে ইনস্ট্রাক্টর এর ডিপার্টমেন্ট নেম হচ্ছে কি ফিজিক্স, এই যে এখানে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স এর যে সকল টিচারগুলো আছেন তাদের বিল্ডিং নামগুলো খুঁজে বের করতে হবে, তাদের আইডি এবং বিল্ডিং নাম। ঠিক আছে, এটা খুঁজে বের করার জন্য একটা এসকিউএল কোয়েরি এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে অনেক কিছু কিন্তু আমরা আপাতত কিন্তু বুঝিই নাই যে এখানে আসলে কিভাবে কাজটা করে। আমরা নেক্সট ক্লাসগুলোতে যখন ডিটেলস পড়বো তখন বুঝবো। আমরা আপাতত এটুকু জেনে রাখি যে এটা হচ্ছে যে আমার কি কাজ করতেছে। ঠিক আছে, এটুকু জানলে আপাতত চলবে। আচ্ছা, বাকি কথাগুলো আসলে খুবই মানে
রিডিং পড়লেই বোঝা যায় এই টাইপের। সো ডেটাবেস ডিজাইনের মধ্যে কি কি ডিজাইন হতে পারে, একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন, একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। ঠিক আছে, লজিক্যাল ডিজাইন মানে হচ্ছে আমরা স্কিমাটাকে আসলে কিভাবে ডিজাইন করব, আমাদের যে ডেটাবেস স্কিমাগুলো আছে সেটাকে আমরা কোন পদ্ধতিতে ডিজাইন করব। আর ফিজিক্যাল ডিজাইন আছে হচ্ছে আমার ডেটাবেসের লেআউটগুলো কি কি থাকবে, মানে কোনটার পর কোনটা থাকবে। যেমন এইটা পরের এক্সাম্পল দেখলে হয়তো বুঝতে পারবেন। কই গেল, এই যে এখানে আসলে যে লেয়ার বাই লেয়ার যে ডিজাইন করাটা, ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইনিং একটা পার্ট। সো এটা আসলে একটু রিডিং করে নিতে হবে ওই স্লাইডটা, এটা আমি আর ডিটেইলস বললাম না। আচ্ছা এইখানে স্যার আজকে এতটুকুই থাক স্যার। না না না, এটা শেষ করতে হবে। স্যার একটা ডিজাইন স্যার একটু ভালো করে বুঝাই দিলে ভালো হতো স্যার, ডায়াগ্রামটা। ডায়াগ্রাম আমরা বুঝবো, মানে আমরা তো আজকেই সব তো বুঝবো না, আজকে আমাদের নেক্সট সামনেগুলো চ্যাপ্টারে আমরা ডিটেইলস পড়ব। এখানে আপাতত একটা জি স্যার। অ্যাবস্ট্রাক্ট ধারণা দিচ্ছে। আচ্ছা এই টেবিলে একটা সমস্যা আছে, ঠিক আছে, এই টেবিলে একটা প্রবলেম আছে। এই টেবিলটা বইয়ে নাই, কিন্তু এই টেবিলটা স্লাইডে আছে। এই টেবিলটা স্লাইডে কি প্রবলেম আছে সেটা আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে, ঠিক আছে। স্লাইড নাম্বার 17, এই টেবিলে কি প্রবলেম সেটা একটু নেক্সট ক্লাসে আমাকে জানাতে হবে। স্যার এই টেবিলের প্রবলেম কি এটা? বুঝি নাই স্যার আমাদের কাছে কি বের করা লাগবে এটা বুঝি নাই স্যার। মানে এই ডিজাইনিং এর ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? আমি যে আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট সবগুলো একসাথে নিয়ে আসছি। আগে তো দুইটা টেবিল ছিল, কিন্তু আমরা সবগুলো এক টেবিলে নিয়ে আসছি, বুঝতে পারছেন? মানে আগে যে এখানে এই টেবিলটা কিন্তু দুইটা ছিল, আলাদা আলাদা টেবিল। একটা ছিল ইনস্ট্রাক্টর টেবিল আর একটা ছিল হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। তো এখন স্লাইড নাম্বার 17-তে না কোথাও, হ্যাঁ 17-তে দুইটা টেবিলকে এইভাবে লেখা হয়েছে। এইখানে এইভাবে লেখার কারণে আচ্ছা এইখানে এই দুইটা টেবিলকে একসাথে মার্জ করার কারণে কোনো কি সমস্যা হয়েছে কিনা সেটা একটু খুঁজে বের করবেন আপনারা। স্যার এটা কি স্যালারি আর বাজেট স্যার এটার মধ্যে কোনো ই হবে? না না না, স্যালারি আর বাজেট না, একটু আরেকটু ভালো করে সময় নিয়ে চিন্তা করবেন বাসায় বসে বসে। জি স্যার। আচ্ছা ডেটাবেস ডিজাইন অ্যাপ্রোচ আমি অলরেডি বলছি যে দুই ভাবে ডিজাইন করা যায়। একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, আমরা চ্যাপ্টার 7-এ দেখব, আর একটা হচ্ছে নরমালাইজড থিওরি, এটা আমরা চ্যাপ্টার 8-এ দেখব। এখানে আসলে খুব বেশি কথাবার্তা না বলি, এটা পরের ক্লাসগুলোর চ্যাপ্টার। তো ডেটাবেস ইঞ্জিনের মধ্যে কি কি আছে? তো ডেটাবেস ইঞ্জিন আসলে কি করে? এমন কিছু একটা ইঞ্জিন আসলে কি? ইঞ্জিন হচ্ছে এমন একটা এন্টিটি বা এমন একটা বস্তু যেটার মধ্যে কিছু ইনপুট দিলে সেটা আমাকে কিছু আউটপুট দেখায়। তো ডেটাবেস ইঞ্জিনও সেরকম একটা জিনিস, যে যার ভিতর কি কি পার্টস থাকে। একটা পার্টস হচ্ছে স্টোরেজ ম্যানেজার, আর একটা পার্ট হচ্ছে কোয়েরি প্রসেসিং, আর একটা পার্ট হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজার, ঠিক আছে। তো ডেটাবেস ইঞ্জিনের মধ্যে আমার এই জিনিসগুলো থাকে। তো স্টোরেজ ম্যানেজার আপনি অলরেডি বুঝতেছেন যে আমার ডেটাটা কোন ফাইল ফরম্যাটে থাকবে, কিভাবে থাকবে, কোনভাবে অর্গানাইজ করা যায়, কি ইন্ডেক্সিং ব্যবহার করা যাবে, মানে কোন ধরনের সূচিপত্র, কোন ধরনের হ্যাশিং ব্যবহার করলে আমার ডেটা অ্যাক্সেস খুব ফাস্ট হবে। এটা হচ্ছে স্টোরেজ ম্যানেজমেন্টের কাজ। কোয়েরি প্রসেসিং, তো কোয়েরি প্রসেসিংটা কি? কোয়েরি প্রসেসিং হচ্ছে যে আমি যে কোয়েরিটা করলাম, মানে ওই যে একটু আগে এক্সাম্পল দেখলাম যে ইনস্ট্রাক্টর টেবিল থেকে অমুক আইডির একজন টিচারের নাম বের করো। তো এই যে একটা কোয়েরি করলাম, মানে জিজ্ঞাসা করলাম, এই জিজ্ঞাসা করার যে প্রসেসিং যে জিনিসটা, সেটা আসলে কোয়েরি প্রসেসরের কাজ। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনার এখানে কি কি আছে। একটা হচ্ছে কোয়েরি যখন আমরা করি, কোয়েরিটাকে পার্টস করা হয়, মানে কোয়েরিটাকে ভাঙা হয়, ছোট ছোট টুকরা করা হয়। কিভাবে? যে এখানে কয়টা পার্ট আছে, একটা সিলেক্ট পার্ট আছে, একটা ফর্ম পার্ট আছে, একটা হচ্ছে হোয়ার পার্ট আছে। তো এইভাবে হচ্ছে পার্টস করা হয়।
পার্স করে ডেটাবেসের যে ম্যানেজমেন্টে যেটা করা হয় যে ট্রান্সলেশন করা হয়, তারপরে সেখান থেকে রিলেশনাল অ্যালজাবরা বের করা হয়, মানে কার সাথে কিভাবে কোন ধরনের রিলেশনাল অ্যালজাবরা পসিবল। তারপর মানে 2টা টেবিল বা 3টে টেবিল যদি থাকে, কোন কাজটা করা যেতে পারে সেইটা হচ্ছে রিলেশনাল অ্যালজাবরায় করে। তারপর হচ্ছে অপটিমাইজার। অপটিমাইজারের কাজ হচ্ছে আমার অপটিমাল অ্যামাউন্ট অফ ডিসিশন নেওয়া। ঠিক আছে, আমরা আপাতত এই জাস্ট এমনি ফিগারটা দেখতেছি। অপটিমাইজারের কাজ এই রিলেশনাল অ্যালজেব্রা থেকে অপটিমাল একটা ডিসিশন নেওয়া, এবং সেই ডিসিশনটা এক্সিকিউট করে হচ্ছে এই ডিসিশন এক্সিকিউশন প্ল্যান নামে একটা কম্পোনেন্ট। তারপর সেই এক্সিকিউশন থেকে চলে আসতেছে হচ্ছে ইভ্যালুয়েশন ইঞ্জিনে, মানে আপনার যে রেজাল্ট প্রসেসিংটা হইলো সেই রেজাল্ট প্রসেসিংটা কিভাবে হবে। সেই রেজাল্ট প্রসেসিং এর জন্য তো আসলে আমাকে ডেটাগুলো নিয়ে আসতে হবে, তারপর ডেটার উপর অ্যানালাইসিস চালাতে হবে। এই যে এখানে এই যে এক্সিকিউশন প্ল্যানটা হইলো, সেই এক্সিকিউশন প্ল্যান অনুযায়ী এই ডেটাগুলোর উপর ম্যানিপুলেশন হবে এই জায়গাতে, মূল ম্যানিপুলেশন হবে এই জায়গাতে ইভ্যালুয়েশন ইঞ্জিনে। এইটা হওয়ার পরে আসলে আমাদের কোয়েরি আউটপুটটা জেনারেট হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কোয়েরি প্রসেসিং। স্যার এই ডেটাবেস সিস্টেমে স্যার কোয়েরির মানে দরকারটা কি অ্যাকচুয়ালি, মানে এটা কেন, মানে এখানে এই প্রসেসটার কেন প্রয়োজন হলো? আমি এতক্ষণ ধরে তাহলে কি বলতেছিলাম? স্যার এখানে আপনি মানে এখানে যে প্রেজিং ট্রান্সলেশন মানে ইভ্যালুয়েশন এইগুলা যে হচ্ছে, মানে এটি কি মানে জিনিসটাকে অর্গানাইজ করার জন্য, বা মানে কেন স্যার এটা মেইনলি? মূল কোশ্চেনটা হচ্ছে কোয়েরি প্রসেসিংটা কেন হচ্ছে, তাই তো? জি স্যার। তো আপনি আমাকে বলেন যে আপনি একটা স্টুডেন্ট পোর্টালে গেলেন, সেখানে কিছুই দেখালো না, তাহলে লাভ হলো কোনো? মানে আপনি দেখতে চান যে আপনার নেক্সট সেমিস্টারে কোন কোর্সগুলো দরকার, আপনি পোর্টালে গেলেন ঠিকই, কিন্তু দেখাইলো না কিছুই, তাহলে কোনো লাভ হইলো? আপনি তো একটা বাটন ক্লিক করেন, তাই না, যে এই বাটনটা ক্লিক করলাম নেক্সট সেমিস্টারে বা প্রি অ্যাডভাইজিং এ কি কি কোর্স আছে, তাই না, এরকম একটা বাটন প্রেস করি না আমরা? জি স্যার। তো তাহলে সেটা কি করতেছে আসলে? সেটা আসলে একটা কোয়েরি জেনারেট করতেছে, আন্ডারলাইং একটা কোয়েরি জেনারেট করতেছে। ঠিক আছে, আমরা ওটা দেখতেছি না, কিন্তু ওই সার্ভারে আন্ডারলাইং একটা কোয়েরি জেনারেট করতেছে। তাহলে তার মানে কি ওই কোয়েরিটা আমাকে অবশ্যই প্রসেস করতে হবে। জি এই স্যার, জন্য আসলে আমাদের কোয়েরি প্রসেসিংটা দরকার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি আপাতত তাহলে এখানে শেষ করি। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব আর কি, দাঁড়ান একটু ওয়েট করতে হবে। আমি চাইছিলাম যে আজকে ক্লাসের মধ্যে এই থিওরিটিক্যাল পার্টটা শেষ করে ফেলতে। সমস্যা নাই, নেক্সট ক্লাসে বাকি থিওরি সামান্য কিছু বলে আমরা চ্যাপ্টার 2 তে চলে যাব।